সবার পাশাপাশি সবাই যেটা করে আমিও জবের জন্য ট্রাই শুরু করেছি। তো তখন আমার জবের পাশাপাশি ছোটখাটো জব করতাম, তার পাশাপাশি বিজনেসটা চালিয়ে যেতাম। মানে ফুল টাইম আমি বিজনেস ছিলাম না, তার পাশাপাশি আমি করতাম জবটা করতাম। কিন্তু আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি কখনো যদি খুব টাকা পয়সার মালিক হয়ে যাই তখন আমি একটা সময় বিজনেস করতাম। আমার বিজনেসটা ছিল এরকম যে আমি একটা অর্গানিক রেস্টুরেন্ট দেবো, যেখানে আমার নিজের বাগানের শাকসবজি থেকেই সব খাবার তৈরি হবে, আর আমার ডেডলাইন ছিল ফরমালিন মুক্ত খাবার সবার কাছে সরবরাহ করা। তো তখন আমি যখন টাকা ক্যালকুলেট করলাম, মানি ক্যালকুলেট করলাম, আমার তো ওই বয়সে 5-6 কোটি টাকা দিয়ে জমি কিনে সেই জমিতে শাকসবজি ফলিয়ে তারপর আবার একটা রেস্টুরেন্ট করে আমার সেটার ব্যবস্থা করা ছিল না। তো ছোটবেলা থেকে বাগান করার যেহেতু শখ ছিল, নিজের আশেপাশে বাসার ছাদে, আর আমাদের গ্রামের বাড়ি তো বিশাল জায়গা ছিল, তার মানে বাগানের একটা ব্যবস্থা সবসময় ছিল, গাছপালা ছিল। তো প্রথমে মনে হলো যে হ্যাঁ এটা শখের বিজনেস হিসেবে ছিল, আমি এখন শখ করে করছি, ঠিক আছে, বাসা কেউ কিছু বলছে না। আমার প্রথম প্রতিবন্ধকতা ছিল আমার বাসায়, কারণ হচ্ছে কি ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়ে তুমি রান্নাবান্নার কাজ করবা, এটা আমাদের জন্য হচ্ছে খুবই অন্যরকম একটা চিন্তা ভাবনা। আর যেহেতু আমি বাবার বড় সন্তান ছিলাম, দেখা যায় কি বড়জনকে দিয়েই চিন্তা করে যে মেয়ে ডাক্তার হবে, মেয়ে ইঞ্জিনিয়ার হবে, মেয়ে কর্পোরেট ফিল্ডে করবে। তো আমার বাবার ইচ্ছে ছিল আমাকে ডাক্তার বানানো, তো সেখান থেকে আমি করলাম যে বিজনেস চুজ করে ফেললাম। তো সেখান থেকে তার একটু আপত্তি ছিল, মন খারাপ ছিল। তারপরে আবার কি করলাম কি পড়াশোনা শেষ করে আমি এখন এয়ারলাইন্স জব করতাম, সেখান থেকে আমি করলাম কি আবার বিজনেসে সুইচ করলাম। মানে আমার হচ্ছে কি আমার পড়াশোনাটা হচ্ছে একদিকে, আর আমার লাইফ স্টাইলটা ছোট করে পুরো বিপরীতমুখী চিন্তা ভাবনার দিকে। তো তাদের তো আমার প্রতি একটু বিরক্ত ছিল, আর যেহেতু মেয়ে আমার আনমেরিড ছিল, আরেকটা দিক ছিল যে আশেপাশের মানুষ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাদের কাছে মনে হতো যে না এই জিনিসটা যে ও করতেছে, এই যে কাজগুলা করে মানুষের কাছে পরিচয় দেওয়া যাবে না ওর যে কাজগুলা ছিল। তো এরকম আমার মানে কাজগুলো এরকম ছিল। তারপরে 2018-এ তখন আমার মনে হলো যে আমি যেই চিন্তাধারায় কাজ করতে চাচ্ছি সেটা যদি আমি একবারে করতে চাই অনেক পরে, আমার যখন টাকা পয়সা হবে, তাহলে আমাকে ততদিনে কেউ চিনবে না, তখন অলরেডি মার্কেটে হয়তো অনেকে চলে আসবে, আমি সেই বয়সে যে কি করব। তারপর 2018-এ আমি হচ্ছে একটা বিজনেস পেজ ওপেন করে সেখান থেকে আমি টুকটাক বিজনেস করা শুরু করি। তো সেখান থেকে আমার জার্নিটা শুরু। আর বাসায় মানে প্রতিবন্ধকতা আমার ওইটাই ছিল, ফ্যামিলির খুব বাধা ছিল, আর আশেপাশে আত্মীয় স্বজন যেটা ছিল মানে সবার কাছে মানতে খুব, এখন যেমন অনলাইন কাজটা অনেক ইজি হয়ে গিয়েছে, বা মেয়েরা বিজনেস করবে, ছেলেরা বিজনেস করবে, ওই সময়টা না ওটা খুব সম্মানের ছিল। কোথাও গেলে তুমি পড়াশোনা করেছো, কি করো, কিছু করো না, মানে এই কাজটা তাদের কাছে আমি দিন শেষে যত টাকাই আর্ন করতাম তাদের কাছে মনে হতো এটা কোনো কাজই না, এটা কোনো কাজ হলো ঘরে রান্না বান্না, কি তুমি বাগান থেকে শাকসবজি নিয়ে এসে কি করো। আর আমার প্রথম ফুডই ছিল ফ্রুটস লাড্ডু এবং ভেজিটেবল লাড্ডু, যেটা স্বাস্থ্য মিষ্টি খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। দেখা যায় যে আমাদের 13 বছরের নিচে বাচ্চারা, মানে আমার টার্গেট কাস্টমার ছিল 13 বছরের নিচে শিশুরা থাকবে, আর 40 বছরের ঊর্ধ্বে যাদের আমার বয়স তাদের আমার টার্গেট কাস্টমার ছিল। তো সেই সময় কি হতো কি যে আমার বাসায় যারা আসতো আমি কোনো হাবিজাবি বাগানের শাকসবজি ফলমূল অনেক কিছু বানাতো, সবাইকে না খুব ইন্টারেস্টিং ভাবে আমার খাবার সার্ভ করতাম, আর আমার বিজনেস আইডিয়াগুলো শেয়ার করতাম। সবাই আমার থেকে একটু তাকে একটু মানে মনে হতো কি নিজের কাছেই ভাবতো যে একটু বিদ্রুপ হাসি, ফ্রেন্ড সার্কেল আমার নাম দিয়ে তো হচ্ছে লাড্ডু, এরকম একটা অবস্থা, যদি কাজ করে ফ্রুটস লাড্ডু মিষ্টির ক্ষেত্রে এরকম একটা অবস্থা। তো তখন প্রথম দিকে আমার শুধু একটাই প্রোডাক্ট নিয়ে আমি শুরু করেছি, জাস্ট 600 টাকা দিয়ে আমার জার্নিটা শুরু হয়েছিল, 600 টাকা দিয়ে আমি। আর যখন প্রথম মানে অফলাইনে যতই সেল হতো তখন তো আর অনলাইনটা 18-এ এতটা সচ্ছল ছিল না, সবার হাতের নাগাল ইউজ করতো মানুষ, অনলাইনে কিনে খাবে আর একটু প্রাইস বেশি দিয়ে। 5 টাকার সিঙ্গারা যেখানে পাওয়া যায় সেখানে তো 60 টাকা দিয়ে একটা ফিশ কাটলেট, তারপরে আবার বাগানের শাকসবজি দিয়ে বানানো, সেটা প্রাইসটা একটু বেশিই হয়, সেটা খাবে, সেটা তখন একটু চিন্তা করার বাহিরে ছিল। যে সবসময় যে সেলটা যে খুব আপ লেভেলে ছিল প্রথম দিকে তা কিন্তু ছিল না, প্রথম দিকে একটু ডাউনই ছিল। হ্যাঁ তখন হয়তো কি মানে আমার নিজের কাছে খারাপ লাগতো না, এটা আমার শখের বিজনেস ছিল, হ্যাঁ আমি করতেছি, যা আসতেছে খারাপ। যখন 20-তে আমি জব ছেড়ে দিয়ে একেবারে ভাবলাম যে আমি ফুল টাইম কাজ করবো, তখন আমার জন্য বাসা থেকে বের হওয়াটা আরেকটু ডিফিকাল্ট হয়ে গেল। যে মেয়েরা যদি জবও না করে, পড়াশোনা না করে, তুমি কিসের জন্য বাহিরে যাচ্ছ, আমার কাজটা যেহেতু তাদের কাছে গ্রহণযোগ্যতা ছিল না, তখন আমার এটা একটা প্রতিবন্ধকতা হয়ে গেল। তখন আমি কি করলাম কি যে আমাকে তো বাসা থেকে বের হতে হবে এই বিজনেসটা করার জন্য, তখন আমি কি করলাম প্রফেশনাল ডিগ্রির জন্য আইসিএমতে এনরোল করে ফেললাম, যে হ্যাঁ এই কাউন্সিলে আমি বাসা থেকে বের হবো। হ্যাঁ আমার একটু ডিসিশনটা ভুল ছিল, মাঝে মাঝে ক্লাস অফ দিয়ে
আমি করতাম কি উদ্যোক্তার বিভিন্ন ইভেন্টগুলো জয়েন করতাম, বিভিন্ন জায়গায় যেতাম বা নিজে একটু পায়ে হেঁটে চেষ্টা করতাম যে একজনের কাছে যাবো, জিনিসটা থেকে নিজে একটু জানার চেষ্টা করি। মানে ওই সেক্টরটাই আমার বেশি ইন্টারেস্ট ছিল। ওখানে আমি একটু মাঝে মাঝে মিথ্যা কথা বলতাম যে আজকে আমার ক্লাস আছে, যেটা সবাই করি আমরা। হ্যাঁ, একটা ভালো কাজে, হ্যাঁ এখন আমি বলতেছি যে ওই সময় যে ডিসিশনটা মিথ্যা বলেছিলাম ওইটা হয়তো খারাপ ছিল, কিন্তু ভালো কাজে তো ইউজ করেছি, এখন আফসোস লাগে। তো ওই সময় আমার কাজগুলো এরকম ছিল যে হ্যাঁ আমি ক্লাসে নাম দিয়ে এই কাজগুলো করতাম। তো এটা হচ্ছে আপনারা কেউ এই পলিসিটা ফলো করবেন না যে হ্যাঁ যেটাই বলবেন বাসায় বলে যাবেন অ্যাটলিস্ট। তো আমার আগ্রহটা ছিল যে আমি এই সেক্টরে আগাবো, এখান থেকে আমার কিছু হবে, নিজের চেষ্টায় নিজে কিছু করব। সেখান থেকে মানে আমার ইচ্ছা ছিল যে আমি যখন করোনা চলে আসলো তখন আমার বিজনেস খুব ভালো চলছিল। তখন আমার কাছে মনে হলো যে না, আমি এখান থেকে আর সুইচ করা আমার পক্ষে পসিবল না। তো তারপর একটা বাসায় যেটা একটা ঝামেলা হয়, প্রতিদিন সব মেয়েদের যেটা শুনতে হয়, তুমি কি কাজ করো, এগুলোতে তোমার জন্য মান সম্মান দেখা নেই, আমার কারোর কাছে কিছু বলতে পারি না তোমার কাজগুলোর জন্য। তা আমার মা হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় সাপোর্টিভ ছিল। ওদের কথা ছিল কি আজকেই মানে ওর লাস্ট অর্ডার, ঠিক আছে, যখন প্রত্যেকটা অর্ডার আসে আমি ঠিক আছে আজকের পর আর করবো না, করার পরে হ্যাঁ ঠিক আছে আজকেই শেষ আর করবো না। আব্বু ঘর থেকে বের হচ্ছে, খাটে নিচে প্রোডাক্ট রেখে দিছি, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আবার হয়তো দিয়ে দিচ্ছি, এরকম অবস্থা ছিল তখন দিকে। এরকম দিয়ে কাজ শুরু করতাম। তারপর হচ্ছে কাস্টমার ডিমান্ড অনুযায়ী হয়তো আমি খাবার সংযোজন করেছি। যেমন আমরা কেউ চিন্তা করতে পারি না যে চালতার চিপস হতে পারে। তারপর হচ্ছে মাইগ্রেন আচার, যেমন আমরা একটা মাইগ্রেনের সমস্যা হলে কি হয় কি আমরা মেডিসিন খেলেও দেখা যায় যাদের সমস্যা আছে তারা বুঝি, মেডিসিন খেলেও আমাদের মাইগ্রেনের সমস্যাটা প্রপারলি কাটে না। তো তখন কি হলো কি নিজের সমস্যা থেকে আমি একটা আচার তৈরি করলাম, মাইগ্রেন আচার। প্রথমে এটা নিজের জন্যই ছিল, নিজের কাছে পরীক্ষামূলক টেস্ট করলাম যে হ্যাঁ আসলে কি কাজ দেয়। তারপর দেখলাম যে না, একটা ভালোই কাজ হচ্ছে, একটু হলে তো রিলিফ পাচ্ছি। মেডিসিন যত কম খাওয়া যায় ততই তো ভালো, স্বাস্থ্যসম্মত উপায়ে যদি কিছু খাওয়া যায়। তো তখন থেকে আবার এটা লঞ্চ করলাম, এক একটা প্রোডাক্টে একটু ইনোভেটিভ আনার চেষ্টা করলাম। তারপর হচ্ছে যেমন বাঁধাকপি দিয়েও তো মিষ্টি হতে পারে, সেটা তো কখনো মানে নিজে না বানিয়ে আমি ভাবতে পারিনি। বা গাজর এগুলো অ্যাভেলেবেল হয়, গাজর পেঁপে এর তো মুখে এভাবে খালিই খাওয়া যায়। তো এরকম বিভিন্ন ইনোভেটিভ এগুলো আস্তে আস্তে আমার বিজনেসে সংযোজন করলাম, কাস্টমারের চাহিদা অনুযায়ী কিছু ফাস্টফুড আইটেম সংযোজন করলাম, এভাবেই আমার জার্নিটা শুরু। তারপর হচ্ছে যে আমি যখন আমার জার্নিটা শুরু করলাম, তারপরে আমার আবার মাঝখানে কি হলো 2022-তে আমার বিজনেসে যে খুব মানে প্রথম দিকে যেরকম 20 থেকে 21 পর্যন্ত খুব আপার লেভেলে যাচ্ছিল, 22 সালে এসে আবার একটু ড্যাম হয়ে গেল। তখন তো আমার পিছনে ব্যাক করা পসিবল না, যেহেতু আমার যারা ফ্রেন্ডস থাকে তারা অলরেডি যখন জবে ঢুকেছে মোটামুটি সবাই অনেক উপরের লেভেলে চলে গেছে। এখন আমি যদি আবার জয়েন করতে যাই তাহলে আমাকে হচ্ছে একটু নিচের লেভেল থেকে আবার আসতে হবে, তখন নিজের একটা ইগো সমস্যার ব্যাপার থাকে যে এতদিন এটা করলাম ওটা। তার আমার মনে একটা জিদ ছিল যে না, যেটা করলাম সেটা যদি শেষ পর্যন্ত না করি তাহলে নিজের কাছে মনে হবে যে আল্লাহ কি করলাম, করে তো দেখি। তখন মনে হলো আচ্ছা চেষ্টাটা ছোট থেকেই শুরু করি, চেষ্টাটা করে দেখি। তারপর থেকে আর থামিনি, ইনশাল্লাহ চলতেছে। ওই সময় মানে কয়েকটা মাস আমার কাছে মনে হলো যে না ছেড়ে দেই। আর যারা তরুণ উদ্যোক্তা যারা কিছু করতে চায়, আমার কাছে মনে হয় যে আপনি যেটাই করতে চান, যে কাজটাই করতে চান, যদি ঘরও ঝাড়ু দেন সেটা এমনভাবে ঝাড়ু দেন যেন সেকেন্ড বার এসে আপনাকে সেই কাজটা করতে না হয়। আপনার যেন কাজটা সুন্দরভাবে প্রপারলি, আপনার যে আইডিয়াটা আছে, যে মাথায় যেটা আছে সেটা নিয়ে আজকে কিছু শুরু করুন এবং একটু একটু করে আগান। একবারে বেশি যে আমি একসাথে অনেক মালামাল স্টক করে ফেললাম এরকম না যে হ্যাঁ ঝালমুড়ি ব্যবসায়ী উদ্যোক্তা, আপনি আরেকজন যে কাপড় বিক্রি করতেছে সে উদ্যোক্তা, বা যে খাবার তৈরি করতেছে সে উদ্যোক্তা, যে ঝালমুড়ি বিক্রি করতেছে সে কিন্তু প্রোডাক্ট এনে জাস্ট সেল করে দিচ্ছে, তার মধ্যে কোনো ইনোভেটিভ কিছু নেই, সে কিছু অ্যাড করলো না। সে দিন শেষে 5 টাকার পণ্য 6 টাকা কিংবা 10 টাকা প্রফিট মনে করি, তার এটা শেষ। কিছু দিন শেষে দেখেন আপনিও যদি সেরকম কিছু করেন, আপনাকে যদি কোনো আইডিয়া নিয়ে মার্কেটে আসতে হয় অবশ্যই চিন্তা করতে হবে, একটু মার্কেট রিসার্চ করে আসতে হবে যে আসলেই সেটা চলবে কিনা, এমন কিছু আনতে হবে যেটা মানুষের প্রয়োজন, যেটা মানুষের লাগবে। দিন শেষে মানুষ আপনার কাছে যাবে এবং প্রথমেই তো একদম যে সেল অনেক আপার লেভেলে চলে যাবে তা তো না, আস্তে আস্তে জিনিসটা হবে। কিন্তু এই উদ্যোক্তা হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। লেগে থাকাটাও কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ, যে হ্যাঁ আপনি অনেক কিছু জানেন, জানার মধ্যেও অনেক কমতি থাকে। আর আমরা মনে করি যে যারা বিজনেস করে তাদের হয়তো শিক্ষার প্রয়োজন হয় না। এখন একজনের যে ঝালমুড়ি বিক্রেতা, আপনি যদি আজকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ঝালমুড়ি বিক্রেতা হতে চান, আপনার মধ্যে কিন্তু কিছু আইডিয়া হলো জেনারেট হবে। আপনি কিন্তু ওই ঝালমুড়ির মধ্যে একটু ফিউশন তৈরি করে নিয়ে আসবেন,
বা একটা কাপড়ই তৈরি করলেন কিংবা একটা এসি তৈরি করলেন, হয়তো আরেকটু মানুষের জন্য আধুনিক ওয়েতে নিয়ে আসার চেষ্টা করবেন। সেক্ষেত্রে হয়তো আপনার সাথে অন্যজনের পার্থক্যটা হবে। তো যেটাই বলবো যে আপনারা যারা এন্টারপ্রেনিয়ার হতে চান, প্রথম থেকে আপনার লিগ্যাল ডকুমেন্টসগুলো যেন ঠিক থাকে। আমরা অনেক সময় দেখা যায় বিজনেস করি 5-6 বছর, আমাদের একটা ট্রেড লাইসেন্স থাকে না, একটা টিম থাকে না। সেক্ষেত্রে আমরা একটা পেজ খুলে ঠিকই হয়তো ওটা আমাদের বিজনেসের জন্য কোনো লোগো তৈরি করি না বা পেজটাকে সুন্দরভাবে সেট আপ করি না। আমাদের সবারই কিন্তু ফেসবুক পেজ আছে। এখন কিন্তু আমরা গ্রাম থেকে গঞ্জে মানে শহরে কেউ কিন্তু ফেসবুক ছাড়া নেই। রিক্সাওয়ালা থেকে শুরু করে কাজের বুয়াও কিন্তু দেখবেন ফেসবুকে সারাক্ষণ ব্যস্ত থাকে। এখন কিন্তু আর সেরকম নেই, ফেসবুকটা শুধু এন্টারটেইনমেন্টের মাধ্যম। আপনি কিন্তু ফেসবুকেই আপনার পড়াশোনার পাশাপাশি টুকটাক কিছু না কিছু করে বিজনেস করে আপনার হাত খরচটা চালাতে পারবেন। হ্যাঁ, আমার যেটা যেমন সমস্যা হয়েছিল, বাসায় সমস্যা, আমার মনে হয় এই সমস্যাটা প্রত্যেক মেয়েরই হয়। যখন দিন শেষে না কিছু টাকা আপনি আর্ন করবেন, সেই টাকা দিয়ে বাবা মাকে একটা শখের জিনিস কিনে দিতে পারবেন, সেটার যে মনে হয় বেশি আনন্দের আর কিছু হয় না। যে যখন আপনার বাবা মা, হ্যাঁ আপনি জব না করে আপনার তাদের একটা প্রয়োজন মিটাচ্ছেন, সেটা জব যে খারাপ তা না, আপনার যেখানে স্কিল মানে আপনার যেটা করতে ভালো লাগতেছে সেই কাজটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সবাই যে বিজনেস করবে, সবাই যে জব করবে তাও তো কথা না। বা আশেপাশের মানুষজন যে আমাকে এত কথা বলতেছে, মানে আমি একটু বেশি আশেপাশের মানুষজনের কথা বেশি শুনেছি। আমার কাছে মনে হচ্ছে যা যা বলুক, তাদের যা মন চায় বলুক, দিন শেষে তো আমি জানি আমি কি করতেছি। আমি তো কোনো খারাপ কিছু করতেছি না। একটা সময় যখন আমি সাকসেসফুল হয়ে যাব, তখন তারাই হয়তো আমাকে এমনি তেমন কিছু বলবে না। তো এখন দেখেছি অনেকে আসে যে আমার কাছে আইডিয়া জানতে চায়, হ্যাঁ তুমি এভাবে কিভাবে করো একটু জানতে চাই। এখন মনে মনে একটু হলেও ভালো লাগে যে মানুষগুলো আমাকে নিয়ে এত হাসি ঠাট্টা করতো, তারা এখন আমার কাছে একটু হলেও কিছু জন্য আসে, জানতে চায়, আমাকে কিছুটা হলেও ইন্সপায়ার করে। তো যেটাই হোক, আপনাদের বলবো যে দিন শেষে যেটাই আপনারা করতে চান সেটার জন্য বসে থাকবেন না, নিজ থেকে হলো ছোট থেকে শুরু করুন। আর খুব বেশি টাকা পয়সা নিয়ে কোনো কিছু করার দরকার নেই। একটু যদি নিজের পায়ে কষ্ট করে হাঁটেন, দেখবেন যে অনেক টাকা অনেক জায়গায় কমে যায়। অনেক সময় অনেককে বললে যে হ্যাঁ আমি তো একটা কাজ করতে চাই, আর তুমি আমাকে এত টাকা দাও, আমি তোমাকে কাজটা করে দিচ্ছি। একটু নিজের পায়ে কষ্ট করে হাঁটেন না, জুতাটা একটু ছিঁড়েন না, দেখেন না কেমন না, রাস্তাটা একটু অনেকটা সহজ হয়ে যাবে। আরেকজনের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে কিছু করার চেষ্টা করলে একটা সময় আজকে যেটা কঠিন মনে হয়, একটু ধৈর্য ধরে লেগে থাকলে সেটা এক সময় সফল হয়ে যায়। তা আমি আর আপনাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করাবো না, আরো অনেক সিনিয়র ভাইয়ারা আছে, তারা অনেক সুন্দর করে কথা বলবে আশা করি। ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন।